Okay. Can you see the screen? Can you see the screen? Yes, sir. Yes, sir. Okay. How much did we cover in the last class? Did we solve this problem? আমরা কি প্রবলেমটা সলভ করেছিলাম? Yes, sir. আমার তো মনে হয় করেছিলাম। Okay. What we were discussing eutectic type phase diagrams. Okay. Eutectic type phase diagramটা eutectic বলতে কি বোঝাচ্ছে? Eutectic হচ্ছে সেই পয়েন্টটা যে পয়েন্টে আমার লিকুইড অ্যান্ড সলিড তিনটে স্টেটই একসাথে ইকুইলিব্রিয়ামে থাকে, রাইট? লিকুইড সলিড একসাথে ইকুইলিব্রিয়ামে থাকে। তো এইখানে এই পুরো ফেজ ডায়াগ্রামের মধ্যে I can find this point as eutectic point, right? So এরকম eutectic type ফেজ ডায়াগ্রামের মধ্যে একটা eutectic point অবশ্যই থাকবে। ওকে, তো সেখান থেকে আমরা সামনে আরো এগিয়ে গেছি। তিনটা ফেজই যেখানে একসাথে ইকুইলিব্রিয়াম থাকে সেটাকে ইউটেকটিক পয়েন্ট বলে। সো এভাবে আমরা আস্তে আস্তে দেখেছি যে হাউ we are going to calculate the the different phases according to the composition of the tin. সো এখানে আমরা যেই ইয়েটা যে মিক্সচারটা নিয়েছি সেটা হচ্ছে লেডের মধ্যে টিন। ওকে, লেডের মধ্যে টিন, so percentage of tin increases and thus the phases gets changed. Okay, so এই হচ্ছে গিয়ে আমাদের এইরকম একটা ফেজ ডায়াগ্রাম we could produce. So এরপরে আমরা ডিসকাস করেছিলাম যে if there is any phases or any specific composition থাকে, তো এই কম্পোজিশনের স্পেসিফিক কম্পোজিশনে ডিফারেন্ট টেম্পারেচারে মোটামুটি আমার পাঁচটার মতো মাইক্রোস্ট্রাকচার শো করতে হয়। ওকে, ফেজ ডায়াগ্রাম অনুযায়ী। সো ফেজ ডায়াগ্রামে যদি আমরা এই 2% composition নেই, in this case if we take 2% composition, in that case we can find out this type of phase diagram. This type of phase diagram. Okay, so এখানে আমরা দেখতে পাই
যে এই পয়েন্টে আমার সম্পূর্ণটাই লিকুইড, সো ইট লুকস লাইক এ লিকুইড, it looks like a liquid. Then from here there is a hint of solid is going to actually develop. Then after this whole part is solid, so the whole part has become solid, there is no liquid portion here. Okay, so from there liquid to liquid plus solid to solid. Okay, এইভাবে আমরা বিভিন্ন পয়েন্টে বিভিন্ন কম্পোজিশনে we have taken different compositions and we have found out different microstructure at different phases. Okay, এগুলো আমরা দেখেছিলাম। Then we actually solved this problem. আমাদের মনে থাকতে পারে বা নাও মনে থাকতে পারে, still let's discuss. Okay, problem যেটা ছিল, what is the composition and relative amount of phases that constitute the eutectic microstructure? এই ইউটেকটিক মাইক্রোস্ট্রাকচার দেখানোর জন্য কি পরিমাণ কম্পোজিশন আমার লাগে। ওকে, দেন আমাকে বলা হচ্ছে 30% টিন যখন থাকবে সেইখানে আমার রিলেটিভ অ্যামাউন্ট অফ আলফা বিটা কত থাকবে, অ্যান্ড আফটারওয়ার্ডস ইউটেকটিক অ্যান্ড প্রো ইউটেকটিক আলফা ফেজে কি পরিমাণ পার্সেন্টেজ থাকবে, এই দুটো জিনিস বের করতে হবে। ওকে, সো আমার প্রশ্ন অনুযায়ী আমি যদি আগাই, দেন আমাকে ফার্স্টে বলেছে হোয়াট ইজ দ্য কম্পোজিশন অ্যান্ড রিলেটিভ অ্যামাউন্টস অফ ফেজেস at eutectic microstructure. So eutectic আমি দেখতে পাচ্ছি it is at 61.9% tin in lead, right? lead এর মধ্যে যখন 61.9% tin থাকবে তখন আমি eutectic পয়েন্টটা পাবো। তো এখানে আমার কম্পোজিশনটা কিরকম হবে, so I have to draw a horizontal line touching or intersecting both solid part. Okay, এটা সলিড পার্ট করার পরে এই পার্টটাকে যদি আর ধরি এবং এই পার্টটাকে এস ধরি, সো আমার ইউটেকটিক পয়েন্টের সাথে অ্যাকচুয়ালি আলফা সলিড এন্ড বিটা সলিড এই দুইটা ফেজ সরাসরি হরিজন্টাল লাইনের দুই পাশে আছে। So if I want to find out the alpha percentage, then I have to take account into this, right? S divided by R plus S into 100. Okay, so যদি আলফাটা নিতে চাই then S divided by R plus S into 100. So সেখান থেকে পজিশনটা আমি পেয়েছি। So S কত? S is up to this means 97.5 থেকে 61.9 বাদ দিলে সেটুকু হবে আমার S এর পার্সেন্টেজ ডিফারেন্স। আর কত হবে? আর হবে 61.9 থেকে 19, তাহলে যেটা থাকবে সেটা হবে তোমার আর। সো যখন এটা করছি তখন this will be my পার্সেন্টেজ 100 দিয়ে গুণ করবো। যখন আবার এটা বের করতে যাব, বিটা বের করতে যাব, বিটা বের করতে r divided by r plus s into 100. So r divided by r plus s into 100, সেম ওয়েতে we can find out. So এটা কি হচ্ছে, এটা হচ্ছে ইউটেকটিক পয়েন্টের সাথে যখন রেসপেক্টে যখন বের করি তখন, ইউটেকটিক পয়েন্টের রেসপেক্টে যখন বের করি তখন আমি এটা বের করছি। পরের পোর্শনটা কি আছে, পরের পোর্শনটা আছে আমার 30% টিন যদি নেই তাহলে পরে আমার কি দাঁড়ায় 30% টিন। So I find 30% out of this composition, draw a vertical line which touches the equilibrium line, right? Isothermal লাইনটা, এই লাইনটাকে ক্রস করে যখন, so এখানে আমার আলফা এন্ড বিটা ফেজ at the eutectic temperature বলেই দিয়েছে। সো eutectic টেম্পারেচারটাতে ইউটেকটিক টেম্পারেচার থাকবে and 30% থাকবে। সো ইউটেকটিক টেম্পারেচারে আমি একটা গাঢ় দাগ দিব, I'll draw a line in eutectic temperature and then I draw a vertical line at 30%. It will intersect in this part, so one part will be called R and one part I will take as an S. So এখানে আমি যদি আলফা বের করতে চাই তাহলে কি হবে, S divided by R plus S into 100. So S টা কি হবে, S টা হবে 97.5 minus 30. Okay, that will be S.
আর আর কত হবে? আর হবে যে 30 minus 19. Are you getting my points? Are you with me? Yes, sir. So সেখান থেকে আমি weight of alpha and weight of beta পাবো। Okay, 86% and 13%. Then again, what they have told us that what are the relative amounts of eutectic and the pro-eutectic alpha phase. So that means pro-eutectic যদি আমি বলি, আমার কিন্তু pro-eutectic বলতে বোঝাচ্ছে ইউটেকটিক পয়েন্টে পৌঁছানোর আগ পর্যন্ত যেটা। ওকে, ইউটেকটিক পয়েন্টের আগ পর্যন্ত, দ্যাট মিনস নট আফটার ইউটেকটিক পয়েন্ট। সো প্রো-ইউটেকটিক পয়েন্ট মিনস 30%-এ আমি একটা ভার্টিক্যাল লাইন টানবো, হরিজন্টাল লাইনটা আমার ইউটেকটিক পয়েন্ট পর্যন্ত যাবে, ইট উইল নট ক্রস দ্যাট। সো আমার এসটা চেঞ্জ হয়ে গেছে, আগের যে এস আর এই এস উইল নট বি সেম। সো 61.9 মাইনাস 30 আর একটা হচ্ছে 30 মাইনাস 19। সো এস চেঞ্জ হওয়ার কারণে আমার পার্সেন্টেজও চেঞ্জ হয়ে গেছে। ওকে, so this is how you calculate different compositions and weight percentage at different phases according to the lines. So এরপরে আমরা এটাও পড়েছিলাম যে কুলিং কার্ভ, যেটা আমরা বলছিলাম যে whenever I try to make a metal, whenever I try to produce one special amount of material, special kind of material, it always depends on the cooling curve it is going through. So cooling curve কিভাবে ডিজাইন করা হয়, কি কি পরিমাণ টাইম কুলিং কার্ভে কুল করার জন্য দেওয়া হয়, that will dictate a different property of the product or the material that we are going to produce. Okay. So time versus temperature, temperature versus time, আমরা একটা গ্রাফ আঁকি, সে আঁকার পরে we take the different amount of cooling curve same way. So যখন আমি এইখানে যে কোনো একটা কম্পোজিশনে যখন আমি কুল ডাউন করতে থাকি ওয়ান বাই ওয়ান, দেন এটাকে যদি আমি দেখি তো ফার্স্ট এটা লিকুইডে থাকে, highest temperature point it remains liquid. So liquid is there, then it has a phase of liquid and solid. So it has a phase of liquid and solid, then it enters into solely solid phase, solely solid phase. So solid phase is here, then afterwards it reaches to the phase where two solid phases are there. Okay, so here you can see with the gradual increase of with the gradual decrease of temperature, you can have different phases at same composition of metal. Okay, so cooling curve actually dictates how your material is going to behave. Okay, যেমন এই টেম্পারেচারটা আমি একটা molten metal I can keep it in air, আমি ওপেন এয়ারে রেখে দিয়ে এটাকে ঠান্ডা করতে পারি, এটা আবার একটা পানির মধ্যে ডুবিয়ে ঠান্ডা করতে পারি, আবার এটা তেলের মধ্যে ডুবিয়ে ঠান্ডা করতে পারি। ডিফারেন্ট ওয়েতে আমি এই মোল্টেন মেটাল অথবা গরম যে মেটালটা আছে সেটাকে ঠান্ডা করতে পারি এবং ডিফারেন্ট টাইমেও করতে পারি। ওকে, সো ইট উইল টেক ডিফারেন্ট টাইম এন্ড ডিফারেন্ট টেম্পারেচার, সরি ডিফারেন্ট মেথড। এই মেথডের ডিফারেন্সের জন্য, টাইমের ডিফারেন্সের জন্য আমার আউটার সারফেস অফ দি ম্যাটেরিয়াল উইল চেঞ্জ, এবং এই আউটার সারফেস ম্যাটেরিয়ালের আউটার সারফেস কম্পোজিশনটা যখন চেঞ্জ হয়ে যায় তখন সেটা ডিফারেন্ট ওয়েতে বিহেভ করে। ওকে, কখনো এটা ডাকটাইল হয়ে যেতে পারে, এটা আবার ব্রিটেলও হয়ে যেতে পারে, ডিফারেন্ট ওয়েতে। ওটাও আমরা আস্তে আস্তে স্টাডি করব যখন উইল স্টাডি দি হিট ট্রিটমেন্ট। ওকে, হিট ট্রিটমেন্ট চ্যাপ্টারটা যখন পড়বো তখন আমরা ওটা স্টাডি করতে পারবো। আন্ডারস্টুড? আর ইউ উইথ মি? Yes, sir. ওকে, এখানে যেমন আরেকটা কম্পোজিশন নেওয়া হয়েছে, সো এই কম্পোজিশনের মধ্যে কিন্তু কুলিং কার্ভটা ডিফারেন্ট। সেই কম্পোজিশনের মধ্যে টেম্পারেচার লিকুইড থেকে স্ট্রেট ফরওয়ার্ড ইট হ্যাজ বিকাম থ্রি ফেজেস, লিকুইড প্লাস আলফা প্লাস বিটা,
তিনটা ফেজ একত্রে পাওয়া গেছে। So this is alpha plus beta, then again it remains alpha plus beta. So এইভাবে একটা স্পেসিফিক কম্পোজিশনের জন্য ডিফারেন্ট ফেজেস এন্ড ডিফারেন্ট কুলিং কার্ভ এখানে শো করা হয়েছে। এখানে আবার আরেকটা দেখানো হয়েছে এখানে যদি হয়। So now another problem. See the problem কি বলেছে, 1 কিলোগ্রাম of alloy 70% হচ্ছে lead, 30% tin, sorry, 70% lead, 30% tin is slowly cooled from 300 degree. Calculate the following chemical composition at 225 degrees Celsius and weight percentage of liquid and 225 degree Celsius. তাহলে হচ্ছে আমার 300 ডিগ্রি থেকে এটাকে কুল ডাউন করা হচ্ছে। সো আই উইল টেক 300 ডিগ্রি এন্ড ড্র আ ভার্টিক্যাল লাইন এট 30% টিন। 30% টিনের মধ্যে 300 ডিগ্রি থেকে একটা ভার্টিক্যাল লাইন টানবো। ওকে, তারপর বলা হয়েছে এট 225 ডিগ্রি সেলসিয়াস। 225 ডিগ্রি সেলসিয়াস যদি হয় দেন 225 ডিগ্রি সেলসিয়াসে একটা হরিজন্টাল লাইন টানবো। ওকে, সো দিস ইজ দ্য এরিয়া দ্যাট আই এম গোইং টু কভার অ্যাকচুয়ালি। সো এই এরিয়াটা তাহলে আমার কভার হবে, রাইট? সো যখন আমি এটা করি তখন এই পয়েন্ট থেকে আমার 30% পয়েন্ট থেকে যখন আমি টানি একটা লাইন, সলিড লাইনকে একটা ছেদ করে আর একটা লিকুইডাস লাইনকে আরেকটা পয়েন্টে ছেদ করে, রাইট? তো সলিড লাইনকে ছেদ করবে সেটার পার্সেন্টেজ দেখবো কত, লিকুইডাস লাইনকে সেট করবে সেটা পার্সেন্টেজ আমি দেখবো কত। ওকে, সো CL will give us the percentage at composition at liquid, সেটা কত, 40 এর একটু বেশি, so it is 45। আর সি আলফা মানে সলিড, সলিডের মধ্যে আমরা কত পাচ্ছি, 20 এর কম, 19 অথবা 18 সামথিং, so 17% of tin. Okay, so I can find out my R and S right now. So যদি আমি আলফার বের করতে চাই তাহলে পরে S divided by R plus S. So আলফার বের করতে গেলে S divided by R plus S into 100. So S divided by S মানে হচ্ছে 45 minus 30. Okay, R plus S মানে হচ্ছে কত, 45 minus 17. ওকে, আবার যখন আমি লিকুইড বের করতে যাব, ওয়েট অফ লিকুইড, দেন R divided by R plus S, দেন R কি 30 minus 17 আর R plus S টা আগেরটাই রয়ে গেছে। So this is how you find out the percentage of weight. Is that clear? जी सर। ওকে, তো এখন এটা একটা কম্পারিজন যে টেনসাইল স্ট্রেংথ, দ্যাট মিন্স মেকানিক্যাল প্রপার্টি যেগুলো আছে, মানে একদম ফার্স্টে যে প্রপার্টি গুলো পড়েছিলাম, স্ট্রেংথ, ডাক্টিলিটি, হার্ডনেস, টাফনেস, রেজিলিয়েন্স, এগুলো পড়েছিলাম না? সো এখানে এই পার্সেন্টেজ অফ টিনের সাথে কিভাবে আমার টেনসাইল স্ট্রেংথ চেঞ্জ হচ্ছে সেটা দেখানো হয়েছে। সো এটা যদি আমার 61.9 হয় ইউটেকটিক পয়েন্ট, তো এখানে আমি দুই টাইপের ডাইভারশন দেখতে পাই। একটা হচ্ছে ইউটেকটিক পয়েন্টের আগে স্লাইটলি ইনক্রিজিং হতে থাকে, আর যখন ইউটেকটিক পয়েন্টের পরে চলে যায় তখন স্ট্রেনটা ডিক্রিজ হতে থাকে। ওকে, so effect of composition and strengthening mechanism on tensile strength of tin and lead tin alloy. তো এই অ্যালয়টার মধ্যে ইউটেকটিক পয়েন্টের আগে একরকম দেখা যায়, ইউটেকটিক পয়েন্টের পরে একরকম দেখা যায়। ওকে, সলিড সলিউশন স্ট্রেংথেনিং অফ আলফা বাই স্টেন। তো ফার্স্টে আমাদের যখন জিরো থাকে তার সাথে যখন আমাকে টিন আমি যত অ্যাড করতে থাকি আস্তে আস্তে জিনিসটা ইনক্রিজ হতে থাকে। ওকে, সো যত আমি লেডের মধ্যে টিন অ্যাড করতে থাকি দেন ইট টেন্ডস টু দি tends to increase the tensile strength. Whenever my eutectic point is achieved, that is the highest strength that I get. Okay, so, মোটামুটি 750 7500 psi পাওয়া যাচ্ছে। After the eutectic point the strength becomes less.
সো এটা একটা দেখানো হয়েছে। এখন এই স্ট্রেংথের পরিবর্তে কিন্তু অন্যান্য প্রপার্টি গুলো বসিয়েও we can see how this alloy will behave with the increase of tin inside lead. Okay, স্যার anyone has any question? এক্সকিউজ মি স্যার Yes, স্যার লাস্ট স্লাইডে স্যার ইউটেকটিক একদম প্রথম থেকে কেন শুরু হয়নি? এখান থেকে কেন শুরু হয়নি? ইয়েস স্যার, আগে তো দেখেছিলাম যে স্যার ফুললি দেখা প্রথম থেকে হয় স্যার। Eutectic এখানে আছে, পুরোটাই হয়েছে এখানে ইয়ে দেওয়ার সময় ফুললি এটা দেয়নি আর কি। কত পার্সেন্টেজ হলো লেগেছে? ইজ ইট আফটার 19? স্যার স্লাইডটা কি It's মাধ্যমে আছে? it's after 19. হাইপোইউটেকটিক হচ্ছে তোমার 19 পর্যন্ত তোমার আলফা মানে হচ্ছে তোমার সলিড আছে, সলিডের আলফা পোর্শনটা দেখো না, আলফা পোর্শনটা হচ্ছে 19 পর্যন্ত। ওকে, আফটার দ্যাট ইউ ক্যান কল ইউটেকটিক পয়েন্ট। ঠিক আছে, এইটুকু হচ্ছে কি তোমার ডিফাইন্ড সলিড, এইটুকু হচ্ছে তোমার ডিফাইন্ড সলিড, রাইট? আলফা এন্ড বিটা, মাঝখানে একটা পোর্শন হচ্ছে হাইপোইউটেকটিক আর একটা হচ্ছে আফটার ইউটেকটিক মানে হাইপার ইউটেকটিক। ওকে, দিস ইজ ওয়াই ইট হ্যাজ নট স্টার্টেড ফ্রম দ্য বিগিনিং। 20 পরে শুরু হয়েছে দেখো, আন্ডারস্টুড? এবং তোমার 97 এর আগে শেষ হয়ে গেছে। আন্ডারস্টুড স্যার। বুঝতে পেরেছো? এই পয়েন্ট গুলো কিন্তু ওইভাবেই নেওয়া। এই যে এই পয়েন্টটা কত, দিস ইজ অলমোস্ট, এই যে এই পয়েন্টটা, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, তারপর এই পয়েন্ট, তারপর এই পয়েন্ট, তারপর শেষ। ওকে, সেই অনুযায়ী পয়েন্ট গুলো বসানো হয়েছে। Excuse me, sir. ইয়েস, Sir, can you please paint this স্লাইড one again, sir? Yes, sir. স্টার্ট এগেইন মানে বুঝিনি। Sir, explain, sir. This one, sir. এইটা Sir, yes, sir. ওকে, পার্সেন্টেজ অফ টিন ইনক্রিজ হচ্ছে ইন লেড। ওকে, সেটার সাথে আমার টেনজাইল স্ট্রেংথ কিভাবে চেঞ্জ হচ্ছে সেটার একটা চার্টের মতো শো করা হয়েছে। উই ক্যান ইউজ টেনজাইল স্ট্রেংথের পরিবর্তে উই ক্যান সি ডাক্টিলিটি, উই ক্যান সি ব্রিটলনেস, উই ক্যান সি টাফনেস, হার্ডনেস, সবগুলোই কিন্তু এভাবে বসানো যাবে। এন্ড উই ক্যান অ্যাকচুয়ালি অবজার্ভ যে আমার এই লেড টিন অ্যালয়ের মধ্যে এই কম্পোজিশন বাড়ানোর পরে কোন প্রপার্টিটা কিরকম ভাবে চেঞ্জ হয়। সেখানে একটাই দেখানো হচ্ছে টেনজাইল স্ট্রেংথ, সেখানে আমরা দেখি যে এটা ইউটেকটিক পয়েন্টের আগ পর্যন্ত স্ট্রেংথ বাড়তে থাকে। ইউটেকটিক পয়েন্ট যখন অবজার্ভ হয়ে যায় মানে অ্যাচিভ হয়ে যায়, তারপর আবার স্ট্রেংথটা আমরা কমে যাওয়ার একটা পসিবিলিটি দেখি, মানে একটা টেন্ডেন্সি দেখি। ওকে, এই হচ্ছে ঘটনা, আর তেমন কোনো কিছু না। আর ওর প্রশ্ন ছিল কেন হাইপোইউটেকটিকটা এই 0 থেকে শুরু হয় নাই, সেটার অ্যান্সারটা হচ্ছে 19% পর্যন্ত এটা হচ্ছে আমার সলিড ফর্ম। ওকে, সলিড ফর্ম করার পরে ইউটেকটিক পয়েন্ট পর্যন্ত আমার হাইপোইউটেকটিক, এবং ইউটেকটিক পয়েন্টের পরে নেক্সট সলিড পয়েন্ট পর্যন্ত আমার হাইপার ইউটেকটিক। Sir, ইয়েস, sir, we are having different curves, sir. So how it will come in our exam, or how we have to memorize it, or ডিফারেন্ট কার্ভ। আচ্ছা, sir, কোশ্চেন কিরকম হতে পারে? কোশ্চেন ক্যান বি লাইক দিস, ইউ আর গিভেন আ প্রবলেম, you are asked some questions. Okay, sir. okay, Then then we have to draw these curves or these graphs, sir, at our own, sir, approximately, not the exact one. অ্যাপ্রক্সিমেটলি না, তোমাদের এই টিন এবং লেডের অ্যালয়ের ফেজ ডায়াগ্রাম এইরকমই হয়। এই পার্সেন্টেজ এটা ফিক্সড, ইট ক্যান নট চেঞ্জ। ওকে, Yes, sir. সবগুলো জিনিসই Sir, we have to memorize this. ইয়েস। আমি আজকে যে চ্যাপ্টার শুরু করব সেই চ্যাপ্টারে তো সম্পূর্ণটাই মেমোরাইজ করতে হবে।
তোমার হচ্ছে যে আমরা পড়েছি আইসোফরমাস ফেজ ডায়াগ্রাম, আজকে পড়ালাম ইউটেকটিক ফেজ ডায়াগ্রাম, এবং আজকে শুরু করব হচ্ছে আয়রন আয়রন কার্বাইড ডায়াগ্রাম। সো এই তিনটা ডায়াগ্রাম ইউ হ্যাভ টু অ্যাকচুয়ালি মেমোরাইজ। আর মেমোরাইজ কেন করতে বলছি? বিকজ ইট ডাজন্ট চেঞ্জ, এটা তোমার চেঞ্জ হয় So না তোমার। including the temperature and the percentage ইয়েস, of the composition. ইয়েস, রাইট। টেম্পারেচার ফিক্স থাকে, পার্সেন্টেজ ফিক্স থাকে, এভরিথিং ইজ ফিক্সড, এখানে চেঞ্জ হওয়ার তেমন কিছু নাই। ওকে, Yes, so sir. once you draw it you have to practice it then and again. এটা Yes, sir. যদি ফিজিক্যাল ক্লাস হতো তাহলে পরে I would have told you to draw this one. ওকে, আমি সামনে দাঁড়ায় থেকে তোমাদেরকে এটা আঁকাই দিতাম। যেহেতু অনলাইন ক্লাস, so I cannot ensure, but what I can say that you practice this sort of phase diagram drawing. Okay, স্যার প্রশ্ন ছিল স্যার। বলো। স্যার অ্যালফা তো সলিড অংশ, স্যার বিটাটা কি গ্রাফে? বিটাটাও সলিড, একটা হচ্ছে বিসিসি আর একটা হচ্ছে এফসিসি, ক্রিস্টাল চেঞ্জ। বিসিসি হচ্ছে বডি সেন্টার কিউবিক আর এটা হচ্ছে ফেস সেন্টার ও কিউবিক। ও জি ওকে, ক্রিস্টাল স্ট্রাকচারটা চেঞ্জ তাদের, এই জন্য সলিডই, বাট টু টাইপস অফ কি বলবো কম্পোজিশন আর কি, ক্রিস্টাল স্ট্রাকচার। বুঝা গেছে? Sir, probably sir, this slide is not provided yet, sir. This isomorphous. I'll give it after the class. Sorry, yes, sir. Thank you, sir. স্যার isomorphous and eutectic both, sir. Yes, isomorphous is still incomplete. I'm developing that one. Then I will give it, but I will give you this one. This one is complete. এখানে তেমন বেশি কিছু নাই। I will give you this one, but isoformous we need to study a little bit more. Okay, এখানে আরো কিছু স্যার, অ্যাড করছি। Yes, স্যার আমাদের লাস্টের ভিডিওটা দেওয়া হয়নি, 293 এর লাস্ট ক্লাসের রেকর্ডিংটা। রেকর্ডিং দেওয়া হয়নি, আমি তো সাথে সাথেই আপলোড করে দিলাম। Okay, স্যার I'll check লাস্ট again. ওয়েডনেসডে যেদিন ছিল ওই দিন একটা। Okay, I'll check. If I have not given it, I'll give it. Okay. So finally we actually can start the main attraction of this subject. A iron iron carbide phase diagram, we will spend a lot of time behind this. আমাদের এই ডায়াগ্রামটার উপরে বেশ দক্ষতা লাভ করতে হবে এবং উইল স্পেন্ড a lot of time, আমরা সময় নিয়ে ধীরে ধীরে এই টাইপের ফেজ ডায়াগ্রামটা দেখব। ওকে, এই ডায়াগ্রামটা কেন এত ইম্পর্টেন্ট? বিকজ the product of this diagram has a immense application in engineering arena. Engineering arena জন্য এই ডায়াগ্রামটা is very very important, কারণ এটা থেকে আমার স্টিল উৎপন্ন হয়। এটা থেকে এই স্টিল খালি এক টাইপের স্টিল না, ডিফারেন্ট টাইপের স্টিল, এমএস এসএস সব টাইপের স্টিল আমার এই ডায়াগ্রাম থেকে, এই ফেজ ডায়াগ্রামের মাধ্যমে আমরা জানতে পারি যে কোন ফেজে থাকে কোন ফেজে থাকে না। সো এইটার যে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটার জন্য এই ডায়াগ্রাম স্টাডি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো আয়রন কার্বন অ্যালয়, এটা যদি আমরা করি, ক্লাসিফাই করি, তাহলে পরে আমার আয়রনের মধ্যে উই আর গোয়িং টু মিক্স কার্বন। ওকে, সো আমার কি হচ্ছে, কম্পোজিশনের মধ্যে আমার কার্বনের পার্সেন্টেজ চেঞ্জ হয়। ওকে, সো এই কার্বনের পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে ডিফারেন্ট টাইপের আমার প্রোডাক্ট বের হয়। সাম ইজ কমার্শিয়াল পিওর আয়রন, যেটাতে আমার কার্বন বলতে গেলে একদমই থাকে না। লো কার্বন স্টিল যেগুলো বা মাইল্ড স্টিল, সেটাতে আমার 0.3% পর্যন্ত 0.3% পর্যন্ত আমার কার্বন থাকে। মিডিয়াম কার্বন স্টিল ইজ 0.8% পর্যন্ত, 0.3 থেকে 0.8। হাই কার্বন স্টিল ইজ 2% পর্যন্ত আমার থাকে। আর 2% এর বেশি যদি কার্বন থাকে, দ্যাট উইল বি কল্ড কাস্ট আয়রন। ওকে, সো কার্বনের ডিফারেন্ট
স্ট্রাকচার ডিফারেন্ট পার্সেন্টেজের উপরে ডিপেন্ড করে আমার ডিফারেন্ট টাইপ অফ প্রোডাক্টস আর গেটিং উই আর গেটিং, এবং প্রত্যেকটারই হিউজ অ্যাপ্লিকেশন আছে। আই হ্যাভ মাইল্ড স্টিলের অ্যাপ্লিকেশন আছে, এমএস এর অ্যাপ্লিকেশন আছে, হাই কার্বন স্টিলের অ্যাপ্লিকেশন আছে, প্রত্যেকটারই অ্যাপ্লিকেশন আছে, ইভেন কাস্ট আয়রনেরও আছে। স্যার কাস্ট আয়রন কিরকম দেখতে হয়? ইন রুম টেম্পারেচার এটার মধ্যে সিমেন্টেড থাকে এবং হোয়াইটিশ টাইপের থাকে, এটাকে হোয়াইট কাস্ট আয়রন। আর এটার মধ্যে যদি গ্রাফাইট থাকে দেন ইট লুকস গ্রে কাস্ট আয়রন। এগুলো আমরা প্রত্যেকটা পড়বো। হিট ট্রিট করে যদি করি তাহলে পরে ম্যালিয়েবল কাস্ট আয়রন, আর ইনোকুলেট ইউজ করলে রেসপিরেটর গ্রাফাইট কাস্ট আয়রন। So one by one we'll go through each and every phase and each and every composition. Okay, একটা ক্লাসিফিকেশন যদি আমরা ছোট করে দেখতে চাই তাহলে দেখতে পারি, যদি less than 0.008% থাকে that will be called alpha ferrite, আর যেটি 0.008 থেকে 2% পর্যন্ত থাকে তাহলে সেগুলোকে বলা হয় স্টিল। তো এটাকে তখন বলা হবে স্টিল। ওকে, so 0.008% কার্বন থাকলে that is alpha ferrite, and 008 থেকে 2% পর্যন্ত থাকলে that will be called steel, alpha ferrite and Fe3C. So iron carbide টেম্পারেচারে সেটা তৈরি হয়। কাস্ট আয়রন হচ্ছে 2% এর উপরে থেকে 6.7%। ওকে, সেই হচ্ছে আমার ক্লাসিফিকেশন। আমি যদি ব্রড ক্লাসিফিকেশন করি, কুলিং কার্ভ যদি দেখতে চাই, কুলিং কার্ভ আমার লিকুইড থাকে প্রথমে, আস্তে আস্তে আমি যখন টেম্পারেচার ডিক্রিজ করতে থাকি 1535 এ I have an isothermal line and it turns the cooling liquid থেকে সেটা ডেল্টা আয়রন ক্রিয়েট হওয়া শুরু হয়। Then 1401 degree Celsius এর পরে this delta iron starts becoming transforming and becomes gamma iron. So আমার একটা বডি সেন্টার কিউবিক ফরমেশন থেকে ফেস সেন্টার কিউবিক ফরমেশনে চলে আসে। ওকে, আবার এটার থেকে 910 ডিগ্রি সেলসিয়াস নামার পরে আরেকটা ট্রান্সফরমেশন দেখতে পাই, সেটা হচ্ছে আলফা আয়রন। দেন এগেইন ইট বিকামস বডি সেন্টার কিউবিক। দেন এগেইন যখন 768 ডিগ্রি সেলসিয়াসে আসে তখন আবার বডি সেন্টার কিউবিকই আছে, বাট নন ম্যাগনেটিক থেকে ম্যাগনেটিক ম্যাগনেটিক আয়রনে পরিণত হয়। ওকে, so the transformation around the temperature is huge. So আমি তিনটা সলিড স্টেট দেখতে পাই, আলফা, গামা এন্ড ডেল্টা। আলফারও আবার দুইটা আছে। ওকে, একটা নন ম্যাগনেটিক এবং ম্যাগনেটিক। ওকে, সো এটা হচ্ছে আমার কুলিং কার্ভ অফ পিওর আয়রন। আর ইউ উইথ মি? Yes. ওকে, আজকে জাস্ট শুধু দেখাবোই, কালকে থেকে আবার সেটা বিস্তারিততে যাব। সো আমার আয়রন কার্ভের ডায়াগ্রাম যদি আমি আঁকতে চাই, সো ইট লুকস লাইক দিস। ওকে, সো আমার এক সাইডে হচ্ছে আয়রন, আরেক সাইডে হচ্ছে গিয়ে আয়রন কার্বাইড। ওকে, আয়রন থেকে আয়রন কার্বাইড, আগে কি ছিল, লেড থেকে টিনের মধ্যে যাচ্ছিলাম, তাই না? এই সাইডে ছিল লেড, 100% লেড, আর এই সাইডে 100% টিন। সো লেডের মধ্যে টিন ডিসলভ করতে 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 আমি শেষমেশ 100% টিনে পরিণত হই, তাই না? তো এখানে কি থাকে, এখানে থাকে আয়রন, আয়রনের মধ্যে কার্বন দিয়ে 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 আমি আই গো টু দ্য জার্নি, এট দি এন্ড আয়রন কার্বাইডের একটা সলিউশন পাই। ওকে, আয়রনের মধ্যে আমি কার্বন দিয়ে দিয়ে আয়রন কার্বাইড পাই লাস্টে এসে। তো এখন এখানে একটা জিনিস দেখার আছে, সেটা হচ্ছে 6.67 লেখা। সো তার মানে বলা হচ্ছে আমরা যে আগের বার 100% পর্যন্ত গিয়েছিলাম, সো এখানে সেই 100% পর্যন্ত যাওয়া যাবে না, এটা 6.67% পর্যন্তই যাওয়া যাবে। আমি কি বিষয়টা বুঝতে পারছি না পারছি না? কেন যাওয়া যাবে না স্যার 100% পর্যন্ত? দেখো এখানে কি ছিল, ক্যান উই সি দিস ওয়ান?
lead and tin 0 থেকে 100% পর্যন্ত আমার ছিল, তাই না? Am I correct or wrong? I have started my journey from 0 to 100. লেডের মধ্যে আমি টিন দিচ্ছিলাম, টিন দিয়ে 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 100% যখন যায় তখন পুরোটাই টিন হয়ে যায়, তাই না? এখন এখানে আমার আয়রন কার্বাইড ডায়াগ্রামে বলছে আয়রন কার্বাইড ডায়াগ্রামে বলছে it is not 100, it is 6.67. এখন কেন দেওয়া যাবে না? কারণ হচ্ছে আফটারওয়ার্ডস এই 6.67 পর্যন্তই কার্বনটা আয়রনের সাথে সলিউবল। ওকে, এরপরে যদি আমি কার্বন অ্যাড করতে থাকি দেন এটা আয়রনের সাথে এটা কোনো সলিউশন ক্রিয়েট করবে না। এটা কি হবে? এটা উল্টো আরো সারফেসের উপরে জমতে থাকবে। আমার মোল্টেন আয়রন মানে গলিত আয়রনের মধ্যে আমি কার্বন অ্যাড করছি। ওকে, কার্বন অ্যাড করে নিয়ে ঘোরাচ্ছি, মাখাচ্ছি, মাখায় মাখায় যখন 6.67% অফ আমি কার্বন দিব ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা সলিউশন তৈরি থাকবে, মিশবে, সলিবিলিটি থাকবে। যখনই 6.67 ক্রস করব তখন এটা এক্সট্রা কার্বন হিসেবে উপরে ভাসতে থাকবে। ওকে, এটা আর সলিউবল হবে না, তখন এইটার কোনো প্রকার ফিজিক্যাল অ্যাপ্লিকেশন থাকবে না আমার জিনিসটা। এম আই ক্লিয়ার? Yes, sir. শরবত বানাই আমরা, গ্লাসের মধ্যে পানি দিছি, পানির মধ্যে চিনি ঢালতেছি। ওকে, সো পানিটা ধরে নাও আয়রন, চিনিটা হচ্ছে আমার কার্বন। সো চিনি ঢালতে ঢালতে 6.67% পর্যন্ত চিনি দেওয়া যাবে, ওটা তোমার মিশে নিয়ে শরবত ক্রিয়েট করবে। এরপরে যদি আমি আরো চিনি দিই তাহলে আর সেটা মিশবে না, সেটা উপরে ভাসতে থাকবে। ওকে, এক্সট্রা হিসেবে। সো এই আয়রন এবং কার্বনের যখন শরবত বানাবো তখন ঘটনাটা এরকম হবে। Clear? That is why the highest point is taken as 6.67%. এরপরে extra carbon add করলে there will be no physical advantage, neither there will be any solubility. Excuse me, sir. Yes. Sir, this 6.67 is that for that reason, sir, in the previous slide, sir, we have seen that in the case of cast iron, sir, the limit is from 2.112 up to 6.67 for this reason, sir. Yes, yes, yes. এখান থেকে তো আসছে অ্যাকচুয়ালি, এখান থেকেই তারা বের করেছে। ওকে, ওটা তো জাস্ট একটা সামারি, আগে থেকে তোমাকে বলে নিচ্ছে যে এখান থেকে এটা। অ্যাকচুয়ালি when you draw the graph diagram then you will see everything. Okay, Sir, yes, sir. so this is where actually everything is dependent. এখন এটা টেম্পারেচার গুলো শো করা হয়েছে। ওকে, সো টেম্পারেচার যেগুলো ছিল প্রথমে ওই যে কুলিং কার্ভে 1535, 1401, 1130, 910, 730 এরকম কি ছিল? 1535, 1401, 910, 768 ছিল, এগুলোই এখানে আসছে। ওকে, অ্যাডিশনাল কিছু থাকবে সেগুলো আমরা পরে আস্তে আস্তে ডিসকাস করবো। I think the time is up for today, so we want to close it here. We'll start from here in the next class. Is there any question for you? Sir, slide টা দিয়ে দিন স্যার। হ্যাঁ, স্লাইডটা দিন স্যার। সব স্লাইডই দিব, সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ। Assalamu alaikum.